হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কর্নওয়ালিসের ভূমি রাজস্ব ব্যবস্থা আলোচনা করো, অথবা কর্নওয়ালিস যে ভূমি রাজস্ব ব্যবস্থা করেছিলেন তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত। এই প্রশ্ন এইভাবে আসার চান্সেস বেশি। চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো, এটি 10 নম্বর একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই পেপারে তোমাদের একাধিক প্রশ্নের উত্তর বলা যায়, প্রায় যে সাজেশন আমি তোমাদের দিয়েছি সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া চিরস্থায়ী বন্দোবস্ত কি বা এর উদ্দেশ্য ফলাফল কি, এর উপরেও কিন্তু আমি একটা ভিডিও ক্লাসের আগে দিয়েছিলাম, তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওতে চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হচ্ছে বা তার শর্ত কি, তার ফলাফলটা কি। এখানে আমি তোমাদের অ্যান্সারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা এই অ্যান্সারটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবার পরীক্ষার জন্য 2024 সালে। দেখো, এখানে প্রথমে সূচনা করছি। সূচনায় কি লেখা হচ্ছে? হেস্টিংস প্রবর্তিত পাঠশালা ও একশালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে। এখানে জেনে রাখবে তোমরা, হেস্টিংস প্রথমে পাঠশালা, একশালা এবং 10 শালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীকালে এগুলোতে সমস্যা দেখা দেওয়ায় তখন কর্নওয়ালিস চিরস্থায়ীভাবে এই বন্দোবস্ত চালু করেন। তা ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়। ইংল্যান্ডের পরিচালক সভাও বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 ভারতে পাঠান। কর্নওয়ালিস বড়লাট হয়ে ভারতে এসে 1786-তে এদেশের ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান চালান। তিনি 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তার শাসনকালে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। এরপরে দেখো, মূল বিষয় যেটা আসছে, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য। লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য ছিল, যেমন 1-2 করে আমরা এখানে লিখব। 1, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে, তারা ইংরেজদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে। 2, কোম্পানি আশা করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে, এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। পরে দেখো 3 নম্বরে কি বলা হচ্ছে? রাজস্ব থেকে প্রতি বছর সুনিশ্চিত আয় হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করার কাজ সহজ হবে। এবং শেষ যে উদ্দেশ্য, অর্থাৎ 4টি উদ্দেশ্য আমি এখানে উল্লেখ করেছি। 4, দেখো, জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদারেরা কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন, এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং পরোক্ষে কোম্পানিরই লাভ হবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের প্রেক্ষাপট, কোন পটভূমিতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হচ্ছে তার উপরে পয়েন্ট। দেখো, ওয়ারেন হেস্টিংসের 5 শালা বন্দোবস্ত 1772 খ্রিস্টাব্দ এবং 1 শালা বন্দোবস্ত 1777 যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। এইসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস 1789-এর 10ই ফেব্রুয়ারি বাংলা বিহারে এবং 1790-এ উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা 10 শালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলাতের অর্থাৎ ইংল্যান্ডের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। পরে পয়েন্ট দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তাবলী, অর্থাৎ এই বন্দোবস্তে কি কি বলা হয়েছিল। দেখো, লর্ড কর্নওয়ালিস বিলাতের পরিচালক সভার অনুমোদন পেয়ে 10 শালা বন্দোবস্তকে 1793-এর 22শে মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। প্রথমে বাংলা, বিহার, উড়িষ্যা এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ এবং মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় বলা হয় যে, এবার দেখো শর্তগুলি এখানে 1-2 করে পরপর লেখা হয়েছে। 1, জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমির ভোগ দখল করতে পারবেন। 2, জমিদার ইচ্ছা মতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। 3, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। 4, নির্ধারিত ভূমি রাজস্বের শতকরা 89 ভাগ সরকার এবং 11 ভাগ জমিদার পাবে। 5, সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে, নতুবা কি হবে, তার জমিদারি নিলাম হয়ে সেই অর্থ ইংরেজরা আদায় করবে। 6, দেখো, ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে রাজস্ব মুকুব করা হবে না। তো এই ছিল শর্ত, অর্থাৎ এই 6টি কিন্তু মেন শর্ত। এবার চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল।
দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক আছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেন, অন্যদিকে কেউ কেউ এর কুফলগুলির বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। অর্থাৎ ফলাফলে সুফল যেমন আছে তেমনি কুফলও আছে। তা প্রথমে সুফল নিয়ে আলোচনা করব। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন যে 1793 প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতে ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। ভিনসেন্ট স্মিথ মনে করেন লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। মার্স ম্যানের মতে এটি চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ় সাহসিকতাপূর্ণ বিচক্ষণ পদক্ষেপ। এই বন্দোবস্তের সুফলগুলি হলো, এখানে সুফলগুলি এখানে 1-2 করে পরপর লেখা হয়েছে। দেখো, প্রথম যে সুফল, এক, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার উন্নতি হয় এবং নির্দিষ্ট সময়ে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রাপ্তি সুনিশ্চিত হয়। এর ফলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করতে সুবিধা হয়। 2, দেখো, কৃষকের রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও সুবিধা হয়, তারা ইজারাদারদের শোষণ এবং জমি থেকে ঘন ঘন উচ্ছেদের বা উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। 3, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির উপর জমিদারদের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হওয়ায় তারা নিজ এলাকার জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। 4, চিরস্থায়ী বন্দোবস্ত সরকারের অস্তিত্বের উপর জমিদারদের অস্তিত্ব নির্ভরশীল ছিল, তাই জমিদাররা সরকারের প্রতি আনুগত্য জানিয়ে ভারতে ব্রিটিশ সরকারের স্থায়িত্ব রক্ষার চেষ্টা করে। তাদের সমর্থনে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। অর্থাৎ দেখো, এখানে 4টি সুফল দেওয়া হয়েছে। প্রথমে আয় ব্যয়ের বাজেট তৈরি করার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, কৃষকদের ঘন ঘন জমি থেকে উচ্ছেদ করা যাচ্ছে না, এটা একটা সুবিধা। এবং 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে জমিদাররা জমিদারির উন্নতির জন্য বা কৃষির উন্নতির জন্য চেষ্টা করছেন। এবং 4-এ বলা হচ্ছে যে ইংরেজদের অনুগত জমিদার অভিজাত শ্রেণী তৈরি হচ্ছে। এবার কুফল। বিভিন্ন ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন সুফল উল্লেখ করলেও কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে এই বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলই বেশি ছিল। ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্তকে একটি দুঃখজনক ভুল বলে অভিহিত করেন। এডওয়ার্ড থর্নটন বলেন যে চরম অজ্ঞতা থেকেই চিরস্থায়ী বন্দোবস্তের সৃষ্টি হয়। এই বন্দোবস্তের কুফলগুলি হলো, দেখো, কুফলগুলি 1-2 করে লেখা হয়েছে। প্রথমে 1-এ রয়েছে সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে ব্যর্থ হয়ে বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার প্রথম 20 বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারান। 2, পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরে ধনী বণিকরা এই জমিদারিগুলি কিনে নেন। এইসব ভুইফোড় নতুন জমিদারদের গ্রামের কৃষক ও জমির সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, এরা প্রজা কল্যাণের কোনো ইচ্ছাও এদের ছিল না। তারা শহরে বসে নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন, প্রজাদের শোষণ করে বেশি অর্থ উপার্জনই ছিল তাদের মূল লক্ষ্য। তাহলে এখানে সূর্যাস্ত আইন অনুযায়ী জমিদারি অনেকে হারাচ্ছেন এবং নতুন জমিদারদের আবির্ভাব ঘটছে যারা কৃষকদেরকে শোষণ করতেন। 3, দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষকরা জমি থেকে ঘন ঘন উৎখাতের আশঙ্কা থেকে মুক্ত হন বলে কোনো পণ্ডিত মনে করলেও অনেকে মনে করেন যে এই ব্যবস্থায় জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে জমি থেকে ঘন ঘন উৎখাত করত। চাষি রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এই জন্য পার্সিভ্যাল স্পিয়ার বলেন চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়। 4-এ দেখো কি বলা হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমির মালিকানা না পাওয়ায় চাষিরা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করত। এর ফলে জমি ও কৃষির উন্নতি দারুণভাবে ব্যাহত হয়। 5 নম্বর যেটা আছে কুফল, জমিদাররা চাষিদের কাছ থেকে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করলেও এই বাড়তি রাজস্বের অংশ সরকার পেত না। 6, কৃষকের উপর বিপুল পরিমাণ রাজস্বের বোঝা চাপিয়ে তা আদায় করতে গিয়ে তাদের উপর তীব্র শোষণ ও অত্যাচার চালানো হয়। 19বিংশ শতকের প্রথম থেকেই রামমোহন রায়, লাল বিহারী দে, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রায়ত্বের অর্থাৎ কৃষকের দুর্দশার কথা সবার সামনে তুলে ধরেন। 7, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত বেশি অর্থ উপার্জনের আশায় বহু মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে জমিদারির দিকে ঝুঁকে পড়ে, ফলে শিল্প বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। বাংলার কৃষকদের দুরবস্থার জন্য রমেশচন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকে দায়ী করেছেন। এবং শেষ যে কুফল 8, দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে সরকার ও জমিদারের মাঝখানে দরপত্তনিদার প্রমুখ বিভিন্ন মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব ঘটে। এইসব মধ্যস্বত্বভোগীরা সীমাহীন আর্থিক শোষণ চালিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। বার্ডেন পাওয়েল বলেছেন যে
কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে, এমন কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল যা চিন্তার বাইরে ছিল। এবং শেষ যেটা উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহের মতে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমিদারদের খালি চেকে সই করে দেওয়া হয়, জমিদাররা ইচ্ছা মতো তাদের টাকার অঙ্ক বসাতে পারেন। ডক্টর তারাচাঁদ মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ভারতের সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটে। কিন্তু ডক্টর রত্নলেখা রায় মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার গ্রাম সমাজের নতুন কোনো পরিবর্তন আসেনি, শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থার গোলযোগগুলি দূর করা হয়েছিল মাত্র। ভারতের চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয়, নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং গ্রাম অঞ্চলের সামাজিক বিপ্লব ঘটে। তো এই ছিল চিরস্থায়ী বন্দোবস্ত বা লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব ব্যবস্থা। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং সাজেশনে মাত্র 2টি প্রশ্ন, যেমন টিপু সুলতান ও হায়দার আলী এবং মহাবিদ্রোহের কারণ, এই 2টি প্রশ্নের উত্তর শুধুমাত্র বাকি আছে, যা আগামী 2-4 দিনের মধ্যে আমি তোমাদের সামনে তার উত্তরটি নিয়ে চলে আসবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।